দ্য টেম্পেস্ট, উইলিয়াম শেক্সপিয়ার। সমুদ্রে একটি নির্দিষ্ট দ্বীপ ছিল, যেখানে কেবলমাত্র একজন বৃদ্ধ মানুষ, যার নাম প্রসপেরো, এবং তার কন্যা মিরান্ডা বাস করতেন। মিরান্ডা ছিলেন এক অপূর্ব সুন্দরী যুবতী। সে এত ছোট বয়সে এই দ্বীপে এসেছিল যে তার মনে ছিল না যে সে কখনো তার পিতার মুখ ছাড়া অন্য কোনো মানব মুখ দেখেছে। তারা একটি গুহা বা প্রকৃতপক্ষে শিলার ভেতর তৈরি একটি কক্ষে বাস করতেন। এটি কয়েকটি অংশে বিভক্ত ছিল, যার মধ্যে একটি প্রসপেরো তার অধ্যয়নকক্ষ বলে ডাকতেন। সেখানে তিনি তার বই রাখতেন, যা মূলত জাদুবিদ্যার ওপর লেখা ছিল। সেই সময় শিক্ষিত মানুষদের মধ্যে এই বিদ্যা অত্যন্ত জনপ্রিয় ছিল। এই বিদ্যার জ্ঞান প্রসপেরোর জন্য খুবই কার্যকর হয়েছিল, কেননা ভাগ্যের এক অদ্ভুত খেলার ফলে সে এই দ্বীপে এসে পড়েছিল, যা একসময় এক ডাইনি সাইকোরাক্স দ্বারা অভিশপ্ত ছিল। সাইকোরাক্স তার আগমনের কিছুদিন আগেই মারা যায়। প্রসপেরো তার জাদু শক্তি দিয়ে সেসব দয়ালু আত্মাদের মুক্তি দেয়, যাদের সাইকোরাক্স বিশাল গাছের কাণ্ডের মধ্যে বন্দী করে রেখেছিল, কারণ তারা তার দুর্বৃত্ত আদেশ মানতে অস্বীকার করেছিল। এই দয়ালু আত্মারা এরপর থেকে প্রসপেরোর অনুগত হয়ে যায়। তাদের মধ্যে প্রধান ছিল এরিয়েল। এরিয়েল ছিল এক চঞ্চল ছোট্ট আত্মা, যার প্রকৃতিতে কোনো দুষ্টতা ছিল না, তবে সে ক্যালিবান নামের এক কুৎসিত দানবকে কষ্ট দেওয়াতে একটু বেশি আনন্দ পেত। এর কারণ ছিল, ক্যালিবান ছিল তার পুরনো শত্রু সাইকোরাক্সের পুত্র। ক্যালিবানকে প্রসপেরো জঙ্গলে খুঁজে পায়। এটি ছিল এক অদ্ভুত আকৃতির বিকৃত প্রাণী, যে মানুষের চেয়ে অনেক বেশি একটি বানরের মতো ছিল। প্রসপেরো তাকে তার আশ্রয় নিয়ে আসে এবং তাকে কথা বলা শেখায়। প্রসপেরো তার প্রতি সদয় হতে চেয়েছিল, কিন্তু ক্যালিবানের মধ্যে তার মায়ের মতোই এক অশুভ প্রকৃতি ছিল, যা তাকে ভালো বা উপকারী কিছু শেখার অনুমতি দিত না। তাই তাকে দাসের মতো কাঠ সংগ্রহ করা ও কঠোর পরিশ্রমের কাজ করতে বাধ্য করা হয়, এবং এরিয়েল তাকে এসব কাজে বাধ্য করার দায়িত্ব পালন করত। যখন ক্যালিবান অবস্থা করত ও তার কাজ ফাঁকি দিত, তখন এরিয়েল, যে শুধুমাত্র প্রসপেরোর চোখে দৃশ্যমান ছিল, গোপনে এসে তাকে চিমটি কাটত, কখনো কাদায় ফেলে দিত। আবার বানরের আকৃতিতে এসে তাকে বিদ্রূপ করত, তারপর দ্রুত রূপ পরিবর্তন করে কাঠবিড়ালির মতো হয়ে তার পথে গড়িয়ে পড়ত, যাতে ক্যালিবান ভয় পায় যে তার পা কাঁটার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এভাবে নানারকম কৌশলে এরিয়েল তাকে বিরক্ত করত, যখনই সে প্রসপেরোর আদেশ অমান্য করত। এই শক্তিশালী আত্মাদের নিয়ন্ত্রণে রাখার ফলে প্রসপেরো বাতাস ও সমুদ্রের ঢেউগুলোকেও নির্দেশ দিতে পারত। তার আদেশে তারা এক ভয়ানক ঝড় সৃষ্টি করল, যার মধ্যে এক বিশাল জাহাজ ঝড়ের মধ্যে হুমকির সম্মুখীন হয়ে পড়ল। প্রসপেরো তার কন্যাকে সেই দৃশ্য দেখিয়ে বলল যে ওই জাহাজের মধ্যে তাদের মতো অনেক মানুষ রয়েছে। ওহো আমার প্রিয় বাবা, বলল মিরান্ডা, যদি তুমি এই ভয়ঙ্কর ঝড় সৃষ্টি করে থাকো, তবে তাদের দুঃখের প্রতি দয়া করো। দেখো, জাহাজটি টুকরো টুকরো হয়ে যাবে। বেচারা প্রাণীরা, তারা সবাই মারা যাবে। যদি আমার শক্তি থাকত, তবে আমি এই সমুদ্রকে পৃথিবীর নিচে ডুবিয়ে দিতাম, কিন্তু এই সুন্দর জাহাজ ও তার মধ্যে থাকা মূল্যবান প্রাণগুলোর কোনো ক্ষতি হতে দিতাম না। এত অবাক হজো না, মিরান্ডা, বলল প্রসপেরো, এতে কোনো ক্ষতি হয়নি। আমি এমন ব্যবস্থা করেছি যে জাহাজের কোনো ব্যক্তি কোনো আঘাত পাবে না। আমি যা করেছি তা শুধুমাত্র তোমার কল্যাণের জন্য, আমার প্রিয় সন্তান। তুমি জানো না তুমি কে বা কোথা থেকে এসেছ, এবং আমার সম্পর্কে তুমি কেবল জানো যে আমি তোমার বাবা,
এবং এই দরিদ্র গুহায় বাস করি। তুমি কি মনে করতে পারো এর আগে তুমি কোথাও ছিলে? নিশ্চয়ই মনে করতে পারি, বাবা, মিরান্ডা উত্তর দিল। কি দিয়ে মনে করতে পারো? প্রসূতেরও জিজ্ঞেস করল। কোনো বাড়ি বা অন্য কোনো ব্যক্তি? মিরান্ডা বলল, আমার কাছে মনে হয় যেন স্বপ্নের মতো কিছু স্মৃতি। কিন্তু কি আমি একসময় ৪-৫ জন নারী দ্বারা পরিবেষ্টিত ছিলাম না? প্রসপেরও উত্তর দিল, হ্যাঁ, ছিলে, এবং আরও অনেকে। কিভাবে এই স্মৃতি এখনও তোমার মনে রয়ে গেছে? তুমি কি মনে করতে পারো কিভাবে তুমি এখানে এলে? না, বাবা, মিরান্ডা বলল, আমি আর কিছুই মনে করতে পারছি না। ১২ বছর আগে, মিরান্ডা, প্রসপেরো বলতে লাগল, আমি মিলানের ডিউক ছিলাম, এবং তুমি ছিলে এক রাজকুমারী, আমার একমাত্র উত্তরাধিকারী। আমার এক ছোট ভাই ছিল, যার নাম ছিল আন্তোনিও। আমি তাকে সব দায়িত্ব দিয়ে দিয়েছিলাম, কারণ আমি নির্জনতা ও অধ্যয়নে মগ্ন থাকতাম। রাজ্যের সব কাজের ভার আমি তোমার কাকাকে, আমার বিশ্বাসঘাতক ভাইকে, কারণ সে তাই প্রমাণিত হয়েছিল, দিয়ে রেখেছিলাম। আমি জগতের সব চিন্তা ত্যাগ করে আমার জ্ঞান অর্জনে মগ্ন ছিলাম। আমার ভাই আন্তোনিও এই সুযোগে নিজেকে সত্যিকারের ডিউক ভাবতে লাগল। আমার প্রতি জনগণের ভালোবাসাকে কাজে লাগিয়ে সে আমার ক্ষমতা কাড়ার ষড়যন্ত্র করতে লাগল, এবং নেপলসের রাজা, যে আমার শত্রু ছিল, তার সহায়তায় সে আমাকে রাজ্যচ্যুত করল। তারা তখনই আমাদের হত্যা করল না কেন? মিরান্ডা জিজ্ঞেস করল। আমার সন্তান, তার পিতা উত্তর দিলেন, তারা তা করতে সাহস করেনি, কারণ আমার প্রতি আমার প্রজাদের ভালোবাসা প্রবল ছিল। তাই আন্তোনিও আমাদের একটি জাহাজে তুলে দিল, এবং যখন আমরা সমুদ্রের অনেক দূরে পৌঁছালাম, তখন আমাদের একটি ছোট নৌকায় নামিয়ে দিল, যেখানে কোনো পাল, মাস্তুল কিংবা দিকনির্দেশনা ছিল না। তারা ভেবেছিল আমরা সেখানে মারা যাব। কিন্তু আমার এক বিশ্বস্ত অনুগামী, গঞ্জালো, আমাদের জন্য গোপনে কিছু পানি, খাবার, পোশাক এবং আমার প্রিয় কিছু বই রেখে দিয়েছিল। ওহো, বাবা, বলল মিরান্ডা, আমি নিশ্চয়ই তোমার জন্য অনেক কষ্টের কারণ হয়েছিলাম তখন। না, প্রিয় মেয়ে, প্রসপেরো বলল, তুমি ছিলে আমার জন্য এক দেবদূতের মতো, যে আমাকে সাহস জুগিয়েছিল। তোমার নিষ্পাপ হাসি আমাকে আমার দুঃখ সহ্য করার শক্তি দিয়েছিল। আমাদের খাবার শেষ না হওয়া পর্যন্ত আমরা এই দ্বীপে এসে পৌঁছাইনি, এবং তারপর থেকে আমার প্রধান আনন্দ ছিল তোমাকে শিক্ষা দেওয়া, মিরান্ডা, এবং তুমি আমার শিক্ষায় যথেষ্ট উপকৃত হয়েছ। স্বর্গ তোমাকে ধন্য করুক, আমার প্রিয় বাবা, মিরান্ডা বলল। এখন বলো, বাবা, কেন তুমি এই ভয়ঙ্কর ঝড় সৃষ্টি করলে? জানো, মিরান্ডা, প্রসপেরো বলল, এই ঝড়ের কারণে আমার শত্রুরা, নেপলসের রাজা এবং আমার নিষ্ঠুর ভাই, এই দ্বীপে এসে পড়েছে। সমুদ্রের এক দ্বীপ ছিল, যেখানে এক বৃদ্ধ ব্যক্তি প্রসপেরো এবং তার কন্যা মিরান্ডা বসবাস করত। প্রসপেরো বলল, এটাই আমার স্নেহভাজন এরিয়েল। তাকে এখানে নিয়ে আসো, আমার কন্যাকে এই যুবরাজকে দেখতে হবে। রাজা আর আমার ভাই কোথায়? এরিয়েল উত্তর দিল, আমি তাদের ফার্দিনান্দোকে খুঁজতে রেখেছি, যদিও তারা আশা করছে না তাকে খুঁজে পাবে, কারণ তারা ভেবেছে সে ডুবে গেছে। জাহাজের কোনো নাবিক নিখোঁজ নেই, যদিও প্রত্যেকে মনে করছে সে একমাত্র বেঁচে গেছে, এবং জাহাজ, যদিও তাদের কাছে অদৃশ্য, নিরাপদে বন্দরে রয়েছে। এরিয়েল, প্রসপেরো বলল, তুমি তোমার দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালন করেছ, কিন্তু এখনও অনেক কাজ বাকি। আরও কাজ? এরিয়েল বলল। মাস্টার আমাকে আমার মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
আমি তোমাকে সেবা করেছি, কখনো মিথ্যা বলিনি, কোনো ভুল করিনি, অভিযোগ করিনি। তুমি কি ভুলে গেছ আমি তোমাকে কি যন্ত্রণা থেকে মুক্ত করেছি? প্রসপেরো জিজ্ঞাসা করল। তুমি কি ভুলে গেছ সেই দুষ্ট জাদুকরী সাইকোরাক্সকে, যে বৃদ্ধ বয়সে কুঞ্জ হয়ে গিয়েছিল? সে কোথায় জন্মেছিল বলো? স্যার, আলজিয়ার্সে, এরিয়েল উত্তর দিল। ওহো, তাই নাকি? প্রসপেরো বলল। তাহলে শোনো, আমি তোমার অতীত সম্পর্কে মনে করিয়ে দিই। সেই দুষ্ট জাদুকরী সাইকোরাক্স তার জাদুবিদ্যার জন্য আলজিয়ার্স থেকে নির্বাসিত হয়েছিল এবং এই দ্বীপে নাবিকদের দ্বারা ফেলে রাখা হয়েছিল। কারণ তুমি ছিলে খুব কোমল আত্মা, তাই তার দুষ্ট কাজ করতে না পারায় সে তোমাকে একটি গাছের মধ্যে বন্দী করেছিল। আমি তোমাকে সেই যন্ত্রণা থেকে মুক্ত করেছিলাম। ক্ষমা করুন, প্রিয় গুরু, এরিয়েল লজ্জিত হয়ে বলল। আমি আপনার আদেশ পালন করব। তাহলে তা করো, প্রসপেরো বলল। আমি তোমাকে মুক্তি দেব। এরপর প্রসপেরো তাকে আরও কিছু আদেশ দিল এবং এরিয়েল চলে গেল। এরিয়েল প্রথমে গিয়ে দেখল ফার্দিনান্দো আগের মতোই ঘাসের উপর বসে বিষণ্ণ মনে ভাবছে। এরিয়েল বলল, ওহো, যুবক মহাশয়, আমি শিগগিরই আপনাকে সরিয়ে দেব। মিরান্ডার আপনাকে দেখা উচিত। আসুন, আমাকে অনুসরণ করুন। এরপর সে গাইতে লাগল। গভীর সমুদ্রে তোমার পিতা শুয়ে আছে, তার হাড় মুক্তায় রূপান্তরিত, তার চোখগুলো মুক্তোর মতো চকচক করছে। সমুদ্র তাকে করেছে পরিবর্তন, এক অনন্য দামি রূপে। এই কথা শুনে ফার্দিনান্দো ধীরে ধীরে হতভম্ব অবস্থা থেকে বেরিয়ে এল এবং এরিয়েলের কণ্ঠ অনুসরণ করে প্রসপেরো ও মিরান্ডার কাছে পৌঁছাল। মিরান্ডা তার পিতাকে জিজ্ঞাসা করল, ওহো বাবা, এ কি কোনো আত্মা? প্রসপেরো উত্তর দিল, না, সে খায়, ঘুমায়, আমাদের মতো অনুভূতি আছে। সে জাহাজের এক যুবক, তবে দুঃখের কারণে কিছুটা ক্লান্ত দেখাচ্ছে। তার সঙ্গীরা হারিয়ে গেছে, তাই সে তাদের খুঁজছে। মিরান্ডা, যিনি আগে কেবল তার বাবাকে দেখেছেন, ফার্দিনান্দের রূপ দেখে মুগ্ধ হলেন। অন্যদিকে ফার্দিনান্দো, যিনি দ্বীপের জাদু সম্পর্কে কিছুই জানতেন না, ভাবলেন মিরান্ডা এই দ্বীপের দেবী। ফার্দিনান্দো ভদ্রভাবে বলল, আপনি কি এই দ্বীপের দেবী? মিরান্ডা লজ্জায় উত্তর দিল, আমি দেবী নই, কেবল একজন সাধারণ মেয়ে। প্রসপেরো লক্ষ্য করলেন তারা একে অপরকে খুব পছন্দ করছে, তাই তিনি ফার্দিনান্দের ভালোবাসা সত্যি কিনা তা পরীক্ষা করার জন্য তার পথে কিছু বাধা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি কঠোরভাবে বললেন, তুমি এখানে গুপ্তচর হিসেবে এসেছ, দ্বীপ দখল করতে চাও? না, ফার্দিনান্দো প্রতিবাদ করল, আমি এরকম কিছু করব না। কিন্তু প্রসপেরো তার জাদুর কাঠি নাড়াতেই ফার্দিনান্দো স্থির হয়ে গেল, যেন সে নড়তে পারছে না। মিরান্ডা কাঁদতে কাঁদতে বলল, বাবা, দয়া করুন, এ তো ভালো মানুষ। নীরব। প্রসপেরো কঠোরভাবে বললেন, তুমি কেবল তাকে দেখেই ভাবছ সে ভালো। তুমি জানো না বাইরের বিশ্বে আরও কত মহান ব্যক্তি আছে। এরপর প্রসপেরো ফার্দিনান্দোকে তার কক্ষে নিয়ে গেল। কিছুক্ষণ পরে প্রসপেরো তাকে একটি কঠিন কাজ দিলেন, ভারী কাঠের গুঁড়ি একের পর এক তোলার। মিরান্ডা ফার্দিনান্দোকে দেখল ক্লান্ত হয়ে পড়েছে। সে বলল, আপনি এত কষ্ট করবেন না। বাবা এখন ব্যস্ত, আপনি একটু বিশ্রাম নিন। না, প্রিয় ভদ্রমহিলা, ফার্দিনান্দো বলল, আমি বিশ্রাম নিতে পারব না। আমার কাজ শেষ করতেই হবে। তাহলে আমাকে কাজ করতে দিন, মিরান্ডা বলল। কিন্তু ফার্দিনান্দো এতে রাজি হল না।
বরং তারা দুজন গল্প করতে লাগল, ফলে কাঠ বহনের কাজ ধীরে ধীরে চলতে লাগল। প্রসপেরো, যিনি ফের্দিনান্দোকে এই কাজটি কেবল তার ভালোবাসার পরীক্ষা হিসেবে দিয়েছিলেন, তার কন্যার ধারণার মতো বই পড়ছিলেন না, বরং তিনি অদৃশ্য থেকে তাদের কথোপকথন শুনছিলেন। ফের্দিনান্দো মিরান্দার নাম জানতে চাইলে সে জানায়, যদিও এটি তার পিতার কঠোর আদেশের বিরুদ্ধে। প্রসপেরো প্রথমবারের মতো তার কন্যার এই অবাধ্যতায় কেবল মৃদু হাসলেন, কারণ তার জাদুশক্তির দ্বারা মিরান্দাকে এত দ্রুত প্রেমে পড়তে বাধ্য করায় তিনি রাগান্বিত হননি। বরং তিনি আনন্দের সঙ্গে শুনলেন ফের্দিনান্দের দীর্ঘ বক্তৃতা, যেখানে তিনি বললেন যে মিরান্দাকে তিনি সব নারীর চেয়ে বেশি ভালোবাসেন। ফের্দিনান্দো যখন তার সৌন্দর্যের প্রশংসা করছিলেন এবং বললেন যে সে বিশ্বের সকল নারীর চেয়েও সুন্দর, তখন মিরান্দা উত্তর দিল, আমি কোনো নারীর মুখ মনে করতে পারি না, এবং তোমার ও আমার পিতা ছাড়া আর কোনো পুরুষ দেখিনি। বাইরের পৃথিবীর মানুষের চেহারা কেমন আমি জানি না, তবে বিশ্বাস করো প্রিয়, আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। কিন্তু হে প্রভু, আমি মনে হয় তোমার সঙ্গে খুব স্বাধীনভাবে কথা বলছি এবং আমার পিতার উপদেশ ভুলে গেছি। এ কথা শুনে প্রসপেরো হাসলেন এবং মাথা নাড়লেন, যেন বলতে চান, সবকিছু ঠিকঠাক চলছে, আমার কন্যা নিশ্চয়ই নেপলসের রানী হবে। এরপর ফের্দিনান্দো মিরান্দাকে জানায় যে তিনি নেপলসের সিংহাসনের উত্তরাধিকারী এবং তিনি মিরান্দাকে তার রানী করবেন। আহ প্রভু, মিরান্দা বলল, আমি সত্যিই নির্বোধ, কারণ আমি আনন্দের বিষয়েও কাঁদছি। আমি তোমাকে নির্ভেজাল ভালোবাসায় জানাচ্ছি, যদি তুমি আমাকে বিয়ে করতে চাও, তবে আমি তোমার স্ত্রী হব। ফের্দিনান্দের কৃতজ্ঞতা প্রকাশের আগেই প্রসপেরো দৃশ্যমান হয়ে উঠলেন। ভয় পেও না, কন্যা, তিনি বললেন, আমি তোমাদের সব কথা শুনেছি এবং তাতে সম্মতি দিয়েছি। ফের্দিনান্দো, যদি আমি তোমার প্রতি কঠোর হয়ে থাকি, তবে তার প্রতিদান আমি দেব, আমার কন্যাকে তোমার হাতে অর্পণ করে। তোমার সমস্ত কষ্ট ছিল কেবল তোমার ভালোবাসার পরীক্ষা, এবং তুমি সফল হয়েছ। সুতরাং আমার উপহার হিসেবে, যা তোমার প্রকৃত ভালোবাসা যোগ্যতা অর্জন করেছে, আমি তোমাকে আমার কন্যা দিচ্ছি। এরপর তিনি তাদের একসঙ্গে বসে কথা বলতে বললেন এবং নিজে কিছু কাজের জন্য চলে গেলেন। প্রসপেরোর শত্রুদের প্রতি দয়া। প্রসপেরো চলে যাওয়ার পর তিনি তার আত্মা অ্যারিয়েলকে ডাকলেন। অ্যারিয়েল দ্রুত এসে জানালেন যে তিনি প্রসপেরোর ভাই এবং নেপলসের রাজাকে ভয় ও আতঙ্কে প্রায় অচেতন অবস্থায় রেখে এসেছেন। অ্যারিয়েল বললেন, যখন তারা ক্ষুধায় ক্লান্ত হয়ে পড়েছিল, তখন তিনি তাদের সামনে এক রাজকীয় ভোজ সাজিয়েছিলেন। কিন্তু ঠিক যখন তারা খেতে যাচ্ছিল, তিনি নিজেকে এক হিংস্র ডানাওয়ালা দানব, হার্পি, রূপে প্রকাশ করলেন এবং খাবার অদৃশ্য হয়ে গেল। এরপর অ্যারিয়েল তাদের মনে করিয়ে দিলেন কিভাবে তারা প্রসপেরোকে তার রাজ্য থেকে উৎখাত করেছিল এবং তাকে ও তার শিশুকন্যাকে সমুদ্রে মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছিল। নেপলসের রাজা এবং বিশ্বাসঘাতক আন্তোনিও তাদের অন্যায়ের জন্য অনুতপ্ত হল। অ্যারিয়েল বললেন যে তিনি নিশ্চিত তারা সত্যিই অনুতপ্ত, এবং যদিও তিনি কেবল একজন আত্মা, তবুও তিনি তাদের প্রতি করুণা অনুভব করেন। প্রসপেরো বললেন, যদি তুমি, যে কেবল একটি আত্মা, তাদের দুঃখে সহানুভূতি অনুভব করো, তবে আমি, যে তাদের মতোই একজন মানুষ, কেন তাদের প্রতি দয়া অনুভব করব না? তাই অ্যারিয়েল, তাদের এখানে নিয়ে এসো। শীঘ্রই অ্যারিয়েল নেপলসের রাজা, আন্তোনিও এবং বৃদ্ধ গঞ্জালোকে নিয়ে এলেন। তারা অ্যারিয়েলের জাদুময় সঙ্গীত শুনে বিস্মিত হয়ে তার পিছনে পিছনে এসেছিল।
প্রসপেরো প্রথমে তার জীবন রক্ষাকারী গণজালকে চিনিয়ে দিলেন, এবং এরপর আন্তোনিও ও রাজা বুঝতে পারল যে তিনি আসলে সেই নির্যাতিত প্রসপেরো। আন্তোনিও কান্নার সঙ্গে ক্ষমা চাইল, এবং নেপলসের রাজা আন্তরিক অনুশোচনা প্রকাশ করলেন। প্রসপেরো তাদের ক্ষমা করে দিলেন এবং তাদের তার হারানো ডিউকোডম ফিরিয়ে দিতে বললেন। এরপর তিনি নেপলসের রাজার দিকে তাকিয়ে বললেন, রাজা, তোমার জন্য আমার একটি উপহার আছে। এরপর তিনি একটি দরজা খুলে দেখালেন, যেখানে ফের্দিনান্দো এবং মিরান্ডা দাবা খেলছিল। সুখের সমাপ্তি। এই অপ্রত্যাশিত পুনর্মিলনে রাজা এবং তার পুত্র আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়লেন। মিরান্ডা বিস্ময়ে বলল, হে আশ্চর্য! কি মহৎ মানুষ! নিশ্চয়ই এটি একটি বিস্ময়কর পৃথিবী। নেপলসের রাজা মিরান্ডার সৌন্দর্যে বিমোহিত হয়ে বললেন, এই মেয়েকে, সে কি সেই দেবী যিনি আমাদের পুনর্মিলন ঘটিয়েছেন? ফের্দিনান্দো মুচকি হেসে বলল, না পিতা, তিনি একজন সাধারণ মানুষ, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় তিনি এখন আমার। প্রসপেরো বললেন, আমরা অতীতের কষ্ট ভুলে যাই, কারণ শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবে মিটেছে। এরপর তিনি আন্তোনিওকে ক্ষমা করলেন এবং বললেন যে ঈশ্বরের ইচ্ছাতেই তিনি তার ডিউকোডম হারিয়েছিলেন, যাতে তার কন্যা নেপলসের রানী হতে পারে। অ্যারিয়েলের মুক্তি। এরপর প্রসপেরো তার আত্মা অ্যারিয়েলকে মুক্ত করলেন। খুশিতে আত্মা বলে উঠল, প্রিয় প্রভু, আমাকে বিদায় দিন, আমি স্বাধীনভাবে বাতাসে উড়ে বেড়াব। অ্যারিয়েল তখন আনন্দের সঙ্গে গাইল, যেখানে মৌমাছি মধু পান করে, সেখানেই আমি থাকি। ফুলের মাঝেই আমি আশ্রয় নিই। চামগাদরের পিঠে আমি উড়ি। গ্রীষ্মের মধুর বাতাসে আনন্দে ভাসব আমি, বসন্তের ডালে বসে। সমাপ্তি। প্রসপেরো তখন তার জাদুবিদ্যার বই এবং জাদুর ছড়ি গভীরভাবে মাটির নিচে পুঁতে ফেললেন, কারণ তিনি আর কখনো জাদুবিদ্যা ব্যবহার করবেন না। অবশেষে তারা সবাই নিরাপদে জাহাজে ফিরে গেল, এবং নেপলস ফিরে গিয়ে মিরান্ডা ও ফের্দিনান্দের রাজকীয় বিবাহ অনুষ্ঠিত হল। এভাবেই দীর্ঘদিন পর প্রসপেরো তার রাজ্য ফিরে পেলেন এবং শান্তি ও সুখে দিন কাটালেন।